দেশ চলছে, নির্বাচিত একটা সরকার আছে, বহুদিন পরে বাংলাদেশে, বহু বছর পরে একটা নির্বাচিত সরকার, এবং সরকার প্রধান তার আচার আচরণ, কর্মতৎপরতা, কথাবার্তা সবকিছু দিয়ে এক ধরনের আশা জাগানিয়ে পরিবেশ তৈরি করেছেন। কিন্তু সবাই এটা বুঝতে পারেন যে সবকিছু আসলে ঠিকঠাক মতো চলছে না। নিশ্চিত করেই বলা যাচ্ছে না, চোখ বন্ধ করে বলা যাচ্ছে না দেশটা ভালো চলছে, পরিষ্কার করে বলা যাচ্ছে না, দৃঢ়তার সঙ্গে বলা যাচ্ছে না ভবিষ্যৎটা খুবই উজ্জ্বল। একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে সরকারকে যাত্রা শুরু করতে হয়েছে। কিছুটা ভালো অবস্থা তারা পেতে পারতেন যদি অন্তর্বর্তীকালীন সরকার ঠিকঠাক মতো কাজ করতো, যেটা তারা করেননি, বরং অনেক ক্ষেত্রে দেশটাকে পিছিয়ে দিয়ে গেছেন। কর্তৃত্ববাদী সরকার বা স্বৈর শাসক যে নামই ডাকুন না কেন, কোনো কোনো ক্ষেত্রে তাদের কিছু ভালো কাজ থাকলেও নানা কারণে শেষ পর্যন্ত তারা মানুষ থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং জনগণ তাদেরকে উৎখাত করেছে। এবং একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার যাত্রা শুরু করেছে যারা অতীতে ক্ষমতায় ছিল। অতীতে ক্ষমতায় থাকলেও 17 বছরের দীর্ঘ গ্যাপ এমন একটা পরিবেশ তৈরি করেছে যে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ নেতৃত্ব সরকার পরিচালনায় সংসদে পাওয়া যাচ্ছে না। কারণ এখানে অনেকগুলো জেনারেশন, প্রেসিডেন্ট জিয়ার একটা জেনারেশন, বেগম খালেদা জিয়ার একটা জেনারেশন, তারেক রহমানের একটা জেনারেশন, মাঝে শেষে এরকম আরো অনেকগুলো জেনারেশনাল ইস্যু আছে। একটা অংশ অনেক বয়োবৃদ্ধ, অভিজ্ঞতা সম্পন্ন, অনেকে ভীষণ রকম অসুস্থ, আবার তরুণ যে গোষ্ঠীটা সামনে এসছে তাদের অভিজ্ঞতার অভাব, সব মিলিয়ে এক ধরনের জটিলতা। সরকার ক্ষমতায় আসবার পরেই অনেক রকমের ক্রাইসিস, মধ্যপ্রাচ্যে যুদ্ধ সেটা একটা ক্রাইসিস, প্রাকৃতিক দুর্যোগ কোনো কোনো ক্ষেত্রে এক ধরনের ক্রাইসিস। সব মিলিয়ে সরকারের জন্য পরিস্থিতিটা খুব জটিল। নতুন করে বাজেট দিতে পেরেছে, অনেকগুলো অর্ডিন্যান্সকে সংসদ অধিবেশনে অ্যাপ্রুভ করতে পেরেছে, অনেক রকমের কোনোটা বাদ দিতে হয়েছে। জটিলতার মধ্যে সরকার কিন্তু আছে, চ্যালেঞ্জের মধ্যে। সংকটগুলো কোথায়? তার অর্থনীতি একটা বড় সংকটের জায়গা, আমাদের জ্বালানি খাত একটা বড় সংকটের জায়গা, এবং এই সংকট আমরা এখানে দেখতে পাচ্ছি নানাভাবে। এখানে নানা ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, বিরোধী দল একটা অস্থিতিশীলতা তৈরি করবার হুমকি টুমকি মাঝে মধ্যে দেয়, যারা ক্ষমতাচ্যুত তাদের এক ধরনের তৎপরতা বা আকাঙ্ক্ষা বা কারো কারো ভাষায় ষড়যন্ত্র সেই প্রয়াসত আছে। যারা সুবিধাভোগী সেই সব সরকারের, তারা একভাবে প্রশাসন সহ নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং 17 মাসে বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামায়াত ইসলামের একটা বড় প্রভাব এবং এনসিপি যারা করেছেন তাদের একটা বড় প্রভাব কাজ করেছে। তারা নানান জায়গায় তাদের লোকজন বসেছে, যদিও কেউ কেউ বলে থাকেন যে বিএনপির লোকজনও সেখানে আছে, কথা ঠিক। তবে আমি অনেক সময় দুষ্টুমি করে বা এমনিতে কথার কথা বলি, কিন্তু আসলে কথাটা খুব সিরিয়াস। আমরা আওয়ামী লীগের মধ্যে যখন গুপ্ত সুপ্ত জামাত দেখতে পেয়েছি, আমি জামাতকে অভিযোগ করছি না, তারা হয়তো কৌশল হিসেবে ঠিক আছে। বিএনপির মধ্যে, আর বিএনপির সঙ্গে তো তারা দীর্ঘদিন জোটবদ্ধ ছিল, বিএনপির মধ্যেও কিন্তু প্রচুর জামাত ইসলামী আছে যারা বিরোধী দল। এটা আসলে বিএনপিকে খুঁজে বের করতে হবে। বহু বছর ধরে যাদেরকে আমরা বিএনপি জানতাম, এই যে আমি একটা শো করতে গিয়ে প্রচুর মানুষের সঙ্গে কথা বলি, ব্যবসায়ী বলেন, শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, রাজনীতিবিদ বলেন, এখন তো বোঝা যায়, কথা শুনলেই বোঝা যায় কি আসলে বিএনপি, কি আসলে জামাত। ইনিয়ে বিনিয়ে এটা সেটা বললেও বোঝা যায়। একজন সেদিন বলছিলেন, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমি নাম বা তার পরিচয় আকার ইঙ্গিত বলবার চেষ্টা করছি না, যে বিএনপি সংসদ সদস্যদের মধ্যে একটা বড় অংশ আছেন যারা হয়তো জামাত সমর্থক, অবাক হবার কিছু নেই। এটা একটা বড় চ্যালেঞ্জ বিএনপির জন্য। এই যে প্রশাসনে, পুলিশে, নানা জায়গায় এত বছর আগে চাকুরুচিত্ত হয়েছেন, সাফা করেছেন, তাদেরকে রিটায়ারমেন্টে গেছেন, তাদেরকে ফিরিয়ে এনে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এইভাবে প্রশাসন চালানো, রাষ্ট্র চালানো কঠিন। কারণ যে রিটায়ারমেন্টে 15 বছর যার সঙ্গে প্রশাসনের সম্পর্ক নেই, তার নিজস্ব সংস্থা বা বাহিনীর সঙ্গে সম্পর্ক নেই, তিনি আসলে এটা কন্ট্রোল ম্যানেজ করতে পারবেন না। আবার এগুলো এক ধরনের যারা সার্ভিসে আছে, ইনসার্ভিস, তাদের মধ্যে হতাশা তৈরি করে। আর ওই কথা প্রশাসনের লোকজনের তো আসলে মত চরিত্র পাল্টাতে সময় লাগে। এটা আমরা অনেকবার বলেছি যে আওয়ামী লীগ তারা পরের দিন বিএনপি ক্ষমতায় থাকলে তার বিএনপি হতে সময় লাগে না, বিএনপি যে তার আওয়ামী লীগ হতে সময় লাগে। হ্যাঁ, জামাতের ক্ষেত্রে একটু আলাদা, এখানে আদর্শের নানা বিষয় আছে, তাদেরকে বোঝাও কঠিন। আবার তারা হয়তো ওইভাবে আদর্শিক অবস্থানটা কখনো বদলাবে না বা বদলায় না, কাজে তাদের কথা আলাদা। তো এই বিবেচনা থেকে যারা প্রশাসনে আছে তাদের মধ্য থেকেই যদি একটু লয়াল, একটু কাছের, একটু সরকারের জন্য ক্ষতিকর হবে না এরকম লোকদের দিয়ে এই পুলিশ বলি, প্রশাসন বলি, এগুলো চালানোর চেষ্টা করা হতো, সেটা আমার বিবেচনায় উত্তম। এনার্জি সেক্টর নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেকেই এনার্জি সিকিউরিটির জন্য
বলেন যে সব রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকতে হবে, নিঃসন্দেহে রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকতে হবে, কিন্তু আপনার রাষ্ট্রের যদি সক্ষমতা না থাকে সংকট মোকাবেলায়, তাহলে আপনি প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করতে তো কোনো অসুবিধা নেই। নিয়ন্ত্রণের মধ্যে রেখেও তাকে কাজ দেওয়া যায়। ওদিন দুদিন আগে এক বিতর্কে আলোচনা করছিলাম আমরা, কেউ কেউ বলছেন না পৃথিবীর সব দেশে এনার্জি কেউ হাতছাড়া করেন। তো আমি ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র যারা এনার্জিতে খুবই পাওয়ারফুল, তারও কিন্তু 80% এনার্জি সেক্টরের প্রাইভেট সেক্টরে। আমি প্রাইভেট সেক্টরের পক্ষে বলছি না, কিন্তু আমি বলছি এই যে আমরা বিদেশি কোম্পানিকে তেল উত্তোলন করতে, গ্যাস উত্তোলন করতে দিব না, শুনতে ভালো, কিন্তু আমার কি উত্তোলনের সক্ষমতা আছে? যে কাজটা আমি, আর গ্যাস তো মাটির নিচে বা কোনো রিসোর্সেসই কিন্তু বছরের পর বছর ধরে থাকে না, তো সেই চেষ্টা তো আপনাকে করতে হবে। এবং আমরা তো অতীতে অন্যদের দিয়ে করিয়েছি এবং করে আমরা সুফল পেয়েছি। বিদ্যুৎ খাতে লুটপাট হয়েছে, ক্যাপাসিটি চার্জের নামে প্রচুর টাকা নিয়ে গেছে, এই সব কথা সত্য, ইনডেমনিটি দেওয়া হয়েছে, সব কথা সত্য, কিন্তু প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট তো এই কথা ঠিক যে একটা সময় পর্যন্ত বিদ্যুৎ মানুষ পেয়েছে, হ্যাঁ যেই মাত্রায় আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর পাওয়া উচিত ছিল হয়তো সেই মাত্রায় পায়নি, কিন্তু পেয়েছে তো। সো ভালো এবং মন্দের মধ্যে আপনাকে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। শুনতে এটা অনৈতিক মনে হতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। আপনি নীতি কথা শুনবেন, নীতি কথা বলবেন, বাচ্চা কাঁদবে, আপনি খাবার দিতে পারবেন না, বাচ্চার দুধ কিনতে পারবেন না, আপনার নীতি কথা দিয়ে বাচ্চার কি আসবে? তার তো জীবন বাঁচাতে হবে। বাচ্চাটা যখন সাপোর্ট করে মায়ের খারাপ লাগবে। তো এই ছোট একটা উদাহরণ দিয়ে আমি বলবার চেষ্টা করছি যে ঘরে যখন বিদ্যুৎ থাকে না, ঘরে যখন গ্যাস থাকে না, রান্না করা যায় না, তখন আপনি যতই নীতির কথা বলেন আর আদর্শের কথা বলেন, ওটা নিয়ে যাবে, ওটা খেয়ে ফেলবে, এটা আমার রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার ইন্টিগ্রিটি, আমার সব ধরে রাখতে হবে, এগুলো বলে টলে আসলে পার পাওয়া যাবে না। তো এই চ্যালেঞ্জ কিন্তু বিএনপিকে মোকাবেলা করতে হচ্ছে। রাজনৈতিক চ্যালেঞ্জ একদিকে জামাত, অন্যদিকে আওয়ামী লীগ, আপনি কিভাবে এটা মোকাবেলা করবেন সেটা কিন্তু দেখতে হবে। এই যে দোসর বলে একসময় শুনতাম আওয়ামী লীগ বলতে গেলে বিএনপি জামাত, কিছু হলেই বিএনপি জামাত সাবাটেজ, আর এখন এই যে স্বৈরাচারের দোসর বলে যারা এগুলো বলেন তাদের তো আসলে কোনো রাজনীতি নাই, প্র্যাকটিক্যালি সংগঠনও নাই। আর জামাত, হ্যাঁ তার সংগঠন আছে, তার একটা, সে তো অনেক আউটলেট করে ফেলেছে, নিজেকে সব ফ্রন্টে খেলতে হয় না, সে খেলেও না। এবং জামাত থেকে বেরিয়ে সমালোচনা করে যে রাজনৈতিক দল হয়েছে বা জামাতের যারা মিত্র, দিন শেষে দেখবেন তারা কিন্তু কেউ জামাতের ওই কট্টর সমালোচনা করে না, করবেও না, ওর বাইরেও যায়ও না। অর্থনীতিতে, রাজনীতিতে খুবই স্মার্ট প্লেয়ার, এবং তার আন্তর্জাতিক একটা কানেকশন স্থায়ীভাবে আছে, এবং তার প্রতি এক ধরনের অবসেশন অনেকের তৈরি হয়েছে, নতুন নতুন অনেক মিত্র তার তৈরি হয়েছে বিশ্ব শক্তির মধ্যে। তাকে আপনি হেলাফেলা করতে পারেন না। আবার আপনি আওয়ামী লীগকে যে হেলাফেলা করবেন সেটারও কোনো সুযোগ নেই। তার একটা আদর্শ আছে, তার একটা রাজনীতি আছে, সে অনেক অপকর্ম করেছে, আবার তার ইতিহাস ঐতিহ্য আছে, তার একটা বড় সমর্থক গোষ্ঠী আছে। পালিয়ে গেছেন যারা গেছেন অপরাধীরা, আপনি আনেন, শাস্তি দেন, মৃত্যুদণ্ড দেন, যাবজ্জীবন দেন, কিন্তু তার লক্ষ লক্ষ সমর্থক গোষ্ঠী কোথায় যাবে? অনেক আমি জানি না তারা কতটা বিএনপি বা কতটা কি, তারা বলবেন যে হ্যাঁ আওয়ামী লীগ আর জামাত কিন্তু সবসময় এক, এই কথাও ঠিক না। বিএনপি এবং জামাতও সবসময় যে এক সেটাও ঠিক না। এগুলো তাদের কৌশলের খেলা, সেই খেলায় তারা ঐক্যবদ্ধ হয়েছে, জোট করেছে, জোটের বাইরে থেকে সমঝোতা করেছে, এগুলো নিয়ে আলোচনা, বিতর্ক, সমালোচনা থাকতেই পারে, কিন্তু দলগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা। এবং এই জায়গায় এই আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী ভবিষ্যতে কি হবে? প্রত্যেকের স্বার্থ দেখবে দিন শেষে, কারণ বাংলাদেশের পলিটিক্স তো গত কয়েক বছরে খুব ট্রানজাকশনাল হয়ে গেছে। সো এরা হয়তো কেউ বিএনপিতে যাবে, কেউ জামাতে যাবে, যে যেখান থেকে সুবিধা পাবে সেখানে যাবে। কিন্তু বড় একটা সংকট যেটা তৈরি হচ্ছে, যে এক ধরনের কালচারাল ফাইট, কিন্তু আদর্শিক ফাইট কিন্তু বিএনপিকে ক্ষমতায় থেকে ওই শক্তিগুলোর সঙ্গে করতে হবে। এবং সেই ফাইট করবার জন্য এখন এই যে জামাতের এই বেহেস্তের টিকিটের ফাইট আপনি কিভাবে করবেন? ফাইটটা কিন্তু কালচারালি করতে হবে। এখন আপনার দোসর বলে তো আপনি শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, খেলোয়াড় অনেককে আপনি ঘর থেকেই বেরোতে দিচ্ছেন না, শুধু ভয় পায় বাইরে বেরোলে কে তাকে দোসর বলে। হ্যাঁ, তারা হয়তো সরকারের এইসব সরকারের কেউ প্রশংসা করেছে, কেউ হয়তো সরকারের হয়ে কোনো কাজ করেছে, কিন্তু সবাই কি দলীয় কাঠামোর মধ্যে ঢুকেছিল? সবাই কি বেশি বেনিফিট নিয়েছে বা বেনিফিট নিল? সবাই কি রাজনৈতিক ভাবে অত অ্যাক্টিভ ছিল? এর মধ্যে কিছু যাচাই বাছাই কিন্তু করা দরকার। এই ঢালাও ভাবে সবাইকে যদি, তাহলে তো আপনার ওই শিল্প, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলার জায়গা, এই জায়গাটাই একটা বড় ভ্যাকুয়াম তৈরি হবে, এবং সেটা পূরণ করতে বহু বছর লাগবে, এবং সেটা করতে গেলে আপনি কিন্তু অনেক বছর পিছিয়ে যাবেন। যতখানি অর্জন হয়েছিল সেটা কিন্তু ধরে রাখা যাবে না। তো এই চ্যালেঞ্জটা আসলে বিএনপিকে এখন মোকাবেলা করে একটা পথ বের করতে হবে, যে বিএনপি কিভাবে মোকাবেলা করবে। আন্তর্জাতিক কিছু শক্তি এবং অপোজিশন যেভাবে করছে, এবং আমি যে বললাম নানান নামে নানান কাজ তারা করছে, সব কাজের দায় কিন্তু অপোজিশনের মূল পার্টি নেবে না, তার নেওয়ার দরকার নেই, কারণ সে তো আসলে ওই ফ্রন্টে খেলছে না। কিন্তু সূত্র কিন্তু একই জায়গায় গঠিত। এই যে গত কয়েকদিনে ছোট ছোট এখানে বোমা বিস্ফোরণ, এখানে এটা, এখানে জঙ্গি তৎপরতা। আমি তো একসময় জঙ্গি আক্রমণ হবে বলে একেবারে
ট্রলের শিকার হয়েছি প্রচুর। হয়নি, থ্যাঙ্কস গড, আল্লাহর অশেষ কৃপা যে এটা হয়নি। যেমন আমি বলেছিলাম নির্বাচন হবে না, এখনো ট্রলের শিকার, কিন্তু আমার বলা কিন্তু আমার কাছে ঠিক ছিল। এবং আমি মনে করি হ্যাঁ, ওই সময়ে ওই পরিস্থিতিটা হয়তো বদলে গেছে নানান কারণে, কিন্তু এর যে অন্তর্নিহিত কারণ, যে কারণগুলোর কারণে আমি বলেছি, সেটা কিন্তু বাংলাদেশ থেকে একেবারে নিঃশেষিত হয়। নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্র চক্রান্ত ছিল সেটাও শেষে নির্বাচন হয়েছে, কিন্তু এই সরকারটাকে, এই যে জনপ্রতিনিধিত্বশীল সরকারটাকে আনস্টেবল করার চক্রান্তটা আছে। যে জঙ্গি তৎপরতা, উগ্রবাদের কথা বলেছি, সেটা দৃশ্যমান। আস্তে আস্তে সেগুলো বেড়ে উঠতে শুরু করেছে। এবং মনে রাখতে হবে যে বিএনপি 2001 থেকে 6 সাফারিংস এর মধ্য দিয়ে গেছে, এগুলো কিন্তু একটা বড় কারণ। ওই যে 500 স্থানে বোমা হামলা, 63 জেলায় বোমা হামলা, 10 ট্রাক অস্ত্র, এটা সেটা নানান কিছুর মধ্য দিয়ে বিএনপি গেছে। তো দল হিসেবে বিএনপি বা বিএনপি নেতৃত্ব করেনি, কিন্তু পরিস্থিতিটা যারা করেছেন তারা কিন্তু ওই সরকারের মিত্র হিসেবে এগুলো করেননি। এবং শেখ হাসিনার সময় যে জঙ্গি 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 বলে একটা রাজনৈতিক স্বার্থে সেটাকে ব্যবহার করা হয়, কিন্তু উপাদান কিন্তু সমাজে আছে। এই উপাদানগুলোকে কে কিভাবে ব্যবহার করবে সেটা একটা বড় প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে এর সঙ্গে ফাইট বিএনপিকে করতে হবে, এবং কিভাবে সেটা করবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, প্রশাসনিকভাবে, সেটা কিন্তু তাকে ঠিক করতে হবে। সব কথার মূল কথা যে পথ যত মসৃণ মনে হচ্ছে, আসলে ততটা মসৃণ নয়। অত্যন্ত দৃঢ়চেতা হয়ে, অত্যন্ত সুবিবেচনার সঙ্গে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা বলয় বৃদ্ধি করে জনসমর্থন হয়তো কিছুটা পাওয়া যাবে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। বিএনপিকে খেয়াল রাখতে হবে, রাষ্ট্র, সরকার, দলকে যেমন এক করা যাবে না, আবার রাষ্ট্র চালাতে গিয়ে শেখ হাসিনার মতো একেবারে দলটাকে ইগনোর করে সরকার চালাতে গেলে বিপদ আছে। সারা দেশে দলকে শক্তিশালী করবার দিকে তাদের মনোযোগ দিতে হবে। আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে ভারসাম্য যেমন বজায় রাখতে হবে, আবার একই সঙ্গে অযাচিত ভাবে, অযৌক্তিক ভাবে কারো দিকে বেশি ঝুঁকে পড়া যাবে না। সব কথার মূল কথা হচ্ছে যেখানে স্বার্থ আছে, দেশের স্বার্থ, জনগণ, সেটাকে প্রাধান্য দিতে হবে। আবার একেবারে নিরপেক্ষতার নামে আমি কোনো দিকে যাব না, সেটাও সবসময় সমীচীন হবে না। পরিবেশ পরিস্থিতি বুঝে যদি মনে হয় যে এটা আমার স্বার্থের জন্য, এটা আমার দেশের জন্য, বা ভবিষ্যৎ সুখী আমার জন্য আমাকে একটু এদিকে যেতে হবে, সেটাও যেতে হবে। এবং সব কথার মূল কথা যে শুধুমাত্র আবেগ দিয়ে রাষ্ট্র চালানো যায় না, জনতুষ্টির কথা বিবেচনা করে রাষ্ট্র চালানো যায় না। সরকারকে এখন অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যা হয়তো জনগণ আপাতত পছন্দ করবে না। তার সামনে আরো 4.5 বছর আছে, প্রথম 1-2 বছর, কারণ শেষের দিকে গিয়ে নির্বাচন আসলে তখন কঠিন কাজ করা, তখন শুধু জনতুষ্টির কথা ভাবতে হয়, সেটাও মাথায় রাখতে হবে। সো এই সরকারকে অনেক অনেক কাজ করতে হবে, যেগুলো একটু কঠিন সিদ্ধান্ত, কিন্তু দ্রুততার সঙ্গে, যেগুলো হয়তো জনপ্রিয়তা পাবে না, কিন্তু দেশের স্বার্থে দীর্ঘমেয়াদে ভালো হবে, সেরকম সিদ্ধান্তগুলো নিতে হবে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা।